প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো আজকে কিন্তু চলে এসেছি WBTE টেস্ট পেপার 2026-এর পার্ট নাম্বার 5-এর একটি ভিডিও নিয়ে, যেখানে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি ম্যাথের পেজ নাম্বার 136। তোমরা প্রত্যেকে WBTE টেস্ট পেপার খাতা এবং কলম বের করে নাও। আমরা কিন্তু শুরু করব MCQ প্রশ্ন 1-এর দাগের 1 থেকে। কেমন? তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নটা প্রত্যেকে একটু নোটিশ করবে, প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে, তারপরে কিন্তু অ্যান্সার করবে। বলেছে কোনো মূলধনের বার্ষিক 10% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ ও আসলের অনুপাত কি হবে? তাহলে দেখো আমাদেরকে কি বলে দিয়েছে না মূলধনের বার্ষিক। তাহলে আমি মূলধনের অনুপাত বের করতে চাই, তাহলে মূলধনকে আমি পি ধরলাম, আসলকে আমি পি ধরলাম, ওকে। সরল সুদ আইকে আমি আই ধরলাম, ওকে। বা তুমি এটাকে এক্স আর এটাকে ওয়াই ধরতে পারো, এটাকে এক্স এটাকে ওয়াই ধরলাম। এবারে সরল সুদের হার আর সমানে কত বলে দিয়েছে? 10% বলে দিয়েছে। অ্যান্ড সময় অর্থাৎ টি সমানে বলে দিয়েছে 2 বছর। তাহলে বলো আমরা কি করব? আমরা এখানে বলবো কি না আই সমানে হচ্ছে কি না পি আর টি বাই 100। একটু মন দিয়ে বুঝবে প্রত্যেকে। বলেছে যদি অপরিবর্তিত থাকে মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে 2 বছরের মূলধন এবং সুদের যে অনুপাতটা, তাহলে দেখো আমরা এখানে মান বসাবো। তাহলে আই এর মান কত? না আই এর মান হচ্ছে গিয়ে ওয়াই, আর পি এর মান কত? না এক্স, আর এর মান কত? 10, এটা কত? 2 ডিভাইডেড বাই 100। কাটলে কত হবে? 10, 5 ডাইরেক্ট কাটলাম। তাহলে আমরা কি ওয়াই ডিভাইডেড বাই এক্স আমরা বের করবো, তাহলে কত বেরোবে? 1/5। তাহলে সুদ এবং মূলধনের অনুপাত অর্থাৎ y ইজ টু এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? না 1:5। 1:5 হয়ে যাবে কিন্তু এটা অ্যান্সার। অর্থাৎ তোমাদের জন্য অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এবার যদি আমরা 2-এর দাগের প্রশ্নে যাই, প্রত্যেকে কিন্তু প্রশ্নটা ভালো করে পড়বে, ওকে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কেমন? এইচ টু বি সমানে কত বলে দিয়েছে? 2:3। আর এর আগের ক্লাস আমার কতজন করেছো তারা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমি আপনার ক্লাস করেছি স্যার, ওকে। একই রকম ভাবে দেখো বি বাই সি ছোট হাতে লেখা আছে, আমি বড় হাতে লিখে ফেলেছি, ওকে, কোনো প্রবলেম নেই। 4/5 বিটাকে আমরা ইকুয়াল করব। বিটাকে ইকুয়াল করার জন্য বি এর ভ্যালুটা এই ভগ্নাংশের সাথে গুণ করব এবং এই বি এর ভ্যালুটা এই ভগ্নাংশের সাথে গুণ করব। তাহলে 4 × 4 করব আর 3 × 3 করব। তাহলে आंसर কত আসবে? 8/12, আর এটা আসবে 12/15। তাহলে বলো আমরা এখন a is to b is to c কি বলতে পারবো? না a is to b is to c আমরা বলতে পারবো 8 is to 12 is to 15। কেমন? 8 is to 12 is to 15। তাহলে a সমান আমরা কি বলতে পারি এখান থেকে? 8 কে। b সমান আমরা কি বলতে পারি? 12 কে। আর c সমান আমরা কি বলতে পারি? 15 কে। তাহলে এখন দেখো আমাদের প্রশ্নে দিয়েছে a plus b ডিভাইডেড বাই 2c, এটা প্রশ্ন দিয়েছে। তাহলে এখন মান বসাই 8k প্লাস 12k ডিভাইডেড বাই 15k ইন্টু 2। কেমন? তাহলে দেখো 8 এটা হয়ে যাবে 20k ডিভাইডেড বাই 30k। কেমন? 0 0 কে কেটে গেল। তাহলে কত অ্যান্সার বেরোলো? 2/3। 2/3 কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 2/3 অপশন কোথায় রয়েছে? ডি তে। তাহলে 2-এর দাগের প্রশ্নেরও অ্যান্সার হয়ে গেল কিন্তু অপশন নাম্বার ডি যা রাইট অ্যান্সার। এরপর আমরা যাবো 3-এর দাগের প্রশ্নে। প্রত্যেকে একটু মন দিয়ে বুঝবে। একটি বৃত্তে 6 সেন্টিমিটার, ভালো করে দেখো কি বলেছে না একটা বৃত্ত, এই বৃত্তে কি বলেছে না 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জে এইভাবে, এইটা একটা জে আর এইটা একটা জে, এখানে কি করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কত ডিগ্রি উৎপন্ন করেছে? 60 ডিগ্রি। কেমন? মন দিয়ে বুঝবে। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বলছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে তোমাকে বের করতে বলেছে কি না এখানে যে ব্যাসার্ধটা হবে তার কিন্তু দৈর্ঘ্য তোমাকে বের করতে বলেছে। এখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে আর ইকুয়াল টু ব্যাসার্ধ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 2 সাইন, ঠিক আছে, θ/2, 2 সাইন θ/2। এই থিটাটা কি না? কেন্দ্রস্থ কোণ। আচ্ছা বলো কেন্দ্রস্থ কোণ এটা বৃত্তস্থ যদি কোণ হয় তাহলে কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি হবে? না এর দ্বিগুণ অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি হয় আর এলটা কার মান? হচ্ছে জে এর মান, তাহলে 6 ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন কত ডিগ্রি হয়ে যাবে? 120, হাফ কত হবে? 60 ডিগ্রি, ওকে। তাহলে আমরা কি লিখবো? 6 ডিভাইডেড বাই 2 ইন্টু √3/2।
2 কেটে দাও, তাহলে অ্যান্সার কত এলো ভালো করে দেখো। এটা যদি আমি লিখি তাহলে 2 × √3 লিখতে পারবো, আর নিচে একটা √3 কেটে দিলে কত আসছে অ্যান্সার 2√3। তাহলে 2√3 কিন্তু হয়ে যাবে এর অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার এ, অর্থাৎ 3 এর দাগের জন্য কিন্তু অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এই তিনটা তোমরা প্রত্যেকে আগে একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে নাও, দেন কিন্তু আমরা চলে যাব এর পরবর্তী প্রশ্নে। এর পরবর্তী প্রশ্ন যেটা বলেছে, এই প্রশ্নটা কিন্তু আমরা অলরেডি অনেকবার করেছি, একই টাইপসের প্রশ্ন, আশা করি প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছ। এরপর চলো 3 এর দাগের প্রশ্ন। এই প্রশ্নটা কারা কারা পারবে আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, কেউ কিন্তু ভিডিওগুলোতে লাইক করছো না, এটা কিন্তু খুবই একটু খারাপ অনুভূতি সৃষ্টি করছে আমার তোমাদের প্রতি। তোমরা ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে লাইক করছো না, হাইপ দিচ্ছ না, সাবস্ক্রাইব করছো না, শেয়ার করছো না। তোমরা যদি না করো এটা কিন্তু আমাকে ডিমোটিভেট করা হচ্ছে। কেমন দেখো, সাইন থিটা -30°। তোমরা প্রত্যেকে জানো চ্যানেলটা কিন্তু একেবারেই নতুন চ্যানেল, তোমরা যদি তাকাও তোমাদের জন্যই কিন্তু ভিডিও নিয়ে আসা, অর্থাৎ ফার্স্ট ভিডিও কিন্তু তোমাদেরই আপলোড হচ্ছে এই চ্যানেলে। এটা যদি লেখা হয় তাহলে আমরা এখানে লিখতে পারি কি সাইন থিটা -60° ইকুয়াল টু, এটাকে লিখতে পারি কি সাইন 90° মাইনাস থিটা লিখতে পারি, তাহলে তো cos থিটা হবে। তাহলে এই সাইন যদি কেটে দিই তাহলে থিটা -60° ইজ ইকুয়াল টু 90° মাইনাস থিটা। और যদি আমরা লিখি 2 থিটা ইকুয়াল টু আমরা কত লিখবো, 2 থিটা ইকুয়াল টু আমরা লিখবো 150, और থিটা ইকুয়াল টু আমরা কত লিখবো না 150 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়ে যাবে 75°। কত বের হলো 75°। তাহলে থিটার মান কত বেরিয়ে গেল 75°, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু এর জন্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। এরপর আমরা যাবো 5 এর দাগের প্রশ্নে। 5 এর দাগের প্রশ্নটার দিকে তাকাও প্রত্যেকে। একটি আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য 8 এবং সমগ্রতলের ক্ষেত্রফল কত বলে দিয়েছে না 36 বর্গ একক হলে আয়তঘনটির তোমাকে বের করতে বলেছে কি না, তোমাকে বের করতে বলেছে তাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি কত হবে। তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে। কেমন, তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারি, সবার প্রথমে আমরা এর কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ ডি সমানে বের করে নেব। তাহলে ডি সমানে কি হয় না ডি সমানে হবে √, কি বললাম √, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। কি লিখলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আচ্ছা, এটা যদি আমি ডি স্কয়ার সমানে বলি তাহলে ডি স্কয়ার সমানে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা আমরা বলতে পারি 1 নাম্বার। ওকে, একটু ভালো করে মন দিয়ে বুঝবে। এরপরে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × AB প্লাস BC প্লাস CA, 2 × AB প্লাস BC প্লাস CA। ওকে, আচ্ছা এখন বলো তো তোমাকে কি জিজ্ঞাসা করেছে, তোমাকে জিজ্ঞাসা করেছে সমষ্টি বের করতে। তাহলে A প্লাস B প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র কি না, সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা যদি আমরা লিখি তাহলে দেখো তো এর মান কত, এর মান হচ্ছে ডি, আর এর ভ্যালু কত দেওয়া আছে একটু তাকাও তো। এর ভ্যালু দেওয়া আছে তোমার হচ্ছে 8 একক। কত দেওয়া আছে 8 একক। এটার মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে 8। তাহলে ডি এর মান যদি দেওয়া থাকে তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে স্কয়ার হয়ে যাবে। তার মানে এটা কত যাবে 8 8 64 অর্থাৎ 64 হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। কেমন, তাহলে এর মান যদি 64 হয় তাহলে আমরা এর মান কত বসাবো 64, আর এর মান কত 36। আমরা যদি যোগ করি তাহলে অ্যান্সার কত আসবে 100। 100 কার মান এলো a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মান এলো, আর আমাকে বের করতে বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি হবে √100 ইকুয়াল টু অ্যান্সার কত আসবে 10। তাহলে অ্যান্সার যদি 10 আসে তাহলে তোমাদের অপশন কত হবে না অপশন নাম্বার বি, অর্থাৎ 6 এর দাগের জন্য অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাবে তোমাদের জন্য রাইট অ্যান্সার। এরপরে যদি আমরা পরের দাগের প্রশ্নে যাই, দেখো পরের দাগের প্রশ্নটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে। বলেছে এই সংখ্যাগুলির গড় মান যদি 8 হয় তাহলে x প্লাস y এর ভ্যালু কত হবে। তাহলে দেখো আমরা যদি এর গড় মান বের করতে চাই, তাহলে 2 প্লাস 6 প্লাস x প্লাস 2 প্লাস y প্লাস 9 প্লাস 10 ডিভাইডেড বাই কতগুলো আছে ভালো করে তাকাও 1 2 3 4 5 6 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু কত বলে দিয়েছে, ইকুয়াল টু বলে দিয়েছে 8। 8 7 8 6 কত হয় 48, 48 19 20 21 21 আর 6 কত হবে 27। কেমন
27 আর 2 যোগ করলে 29, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 29 ইকুয়াল টু কত হয়ে যাবে? 8 6 কত হবে? 48। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে না 48 মাইনাস 29। তাহলে যদি বিয়োগ করি তাহলে অ্যান্সার কত আসবে? তো 9 এর পরে 9 গুণলে 9, হাতে 1 হলো গিয়ে 19, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু 19। আর যেহেতু এখানে কোনো অপশন দেওয়া নেই, এখানে যেহেতু অপশন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে দেওয়া নেই, সুতরাং কিন্তু তোমরা কিন্তু মনে রাখবে এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু 19। আশা রাখি প্রত্যেকে এত অবধি বুঝতে পেরে গেছো, প্রত্যেকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাব আমরা কিন্তু নেক্সট প্রশ্নে। আশা রাখি স্ক্রিনশট তোমরা কিন্তু প্রত্যেকে নিয়ে নিয়েছো। এরপরে চলো আমরা যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 এর দাগের প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা একটু ভালোভাবে পড়বে। একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস খুব ভালোভাবে তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা তুমি যদি 1 কাপ গরম কফি নাও, সেই কফিটাও কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু কি হয়ে যাবে না ঠান্ডা হয়ে যাবে। তেমনি তুমি যে সকালটাকে সুন্দর সকাল বলে মনে করছো, সেই সুন্দর সকালটাই কিছু টাইম পর কিন্তু বিকেলে রূপান্তরিত হবে। তুমি আজকে এই যে ক্লাস 10-এ পড়ছো, কালকে অর্থাৎ কিছুদিন পর তোমার এই ক্লাস 10-এর জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে। সেরকমভাবেই কোনো জিনিসকে কিন্তু একটু পরে করব, কাল করব এই বলে কিন্তু রাখবে না, কারণ সেই সময় কিন্তু অতিবাহিত হয়ে যাবে। কেমন? এরপর চলো 2 এর দাগের প্রশ্ন। বলছে একটি নির্দিষ্ট সময়ের অন্তরে সুদ এবং মূলধনের সাথে যোগ করা হয় তাকে ড্যাশ বলে। ভালো করে প্রশ্নটা বুঝবে। কি বলছে না একটি নির্দিষ্ট সময়ের অন্তর, একটা নির্দিষ্ট সময়ের অন্তরে আমরা কিন্তু কি করি না যোগ করি। তাহলে সেটাকে আমরা সুদের পর্ব বলতে পারি না? সুদের পর্ব আমরা চক্রবৃদ্ধি সুদে পড়েছি, ওটাকে কি বলি আমরা? সুদের পর্ব বলি। কেমন? এরপরে বলেছে 2x²। প্রশ্নটা দেখো, তাহলে প্রথমের প্রশ্নের উত্তর আমি বলে দিলাম কি হবে? সুদের পর্ব হবে, এটা হবে সুদের পর্ব। নেক্সট প্রশ্ন যেটা বলেছে 2x² মাইনাস 5x প্লাস কে ইকুয়াল টু 0, এটা তোমাকে বলেছে। এবারে বলেছে বীজদ্বয়ের সমীকরণে বীজদ্বয় দুটি সমান হলে কে এর মান কত? বীজদ্বয় সমান মানে কি তোমরা প্রত্যেকে জানো। বীজদ্বয় সমান কখন হয় না b² মাইনাস 4ac ইকুয়াল টু যখন 0 হয়। তাহলে এই সমীকরণটাকে যদি আমি আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, তাহলে a এর মান কত হবে? a সমানে 2, b সমানে কত? -5, আর c সমানে হচ্ছে গিয়ে k। তাহলে আমরা এই মানগুলো কোথায় বসাবো? এখানটাতে বসাবো। তাহলে b এর মান -5, তাহলে -5 তার হোল স্কয়ার -4 × 2 × k ইকুয়াল টু 0। তাহলে 25 - 8k ইকুয়াল টু 0। তাহলে -8k ইকুয়াল টু কত হবে? -25, কেটে দিলে কত হবে? k ইকুয়াল টু হবে 25/8। তাহলে 25/8 তোমার কিন্তু হয়ে যাবে 2 এর দাগের অ্যান্সার। এরপরে চলো 3 এর দাগের প্রশ্ন। 3 এর দাগের প্রশ্নটা দেখো, বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃত্তস্থ কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে। লিখে ফেলে সূক্ষ্মকোণ হবে। এরপরে দেখো sin² x প্লাস cos² x এর সর্বনিম্ন মান। এই অঙ্কটা আমরা বারে করেছি অলরেডি, আমরা কিন্তু 2 থেকে 3 বার মতন এই অঙ্কটা এর আগের পার্টের ভিডিও পর্যন্ত কিন্তু করে ফেলেছি। এখানে আমি তোমাদেরকে বলেছিলাম কিভাবে করতে হবে না গাণিতিক গড় এখানে কি হবে না sin² x প্লাস cos² x ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গিয়ে গাণিতিক গড়। তোমরা জানো দুটো যদি সংখ্যা দেওয়া থাকে তাদের গড় যদি বের করতে বলি, সেই দুটো সংখ্যা দিয়ে যোগ করে যতগুলো সংখ্যা থাকে তত দ্বারা ভাগ করতে হয়। এখানে আমরা যদি জ্যামিতিক গড়ের কথা বলি, গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে না √of sin² x ইন্টু cos² x। ওকে, এটি যদি আমরা করি তাহলে দেখো sin² x ইন্টু cos² x ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু এটা কেটে যাবে 1 হবে 1। তাহলে কি না sin² x ইন প্লাস cos² x ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু কত হয়ে যাবে না গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে 2। প্রত্যেকে কিন্তু ভালো করে কিন্তু 2 কে নাও। কেমন? এরপরে চলো আমাদের নেক্সট প্রশ্নে। বলেছে একটি মুখবন্ধ শঙ্কুর তলের সংখ্যা কটি? না একটি মুখবন্ধ শঙ্কুর তলের সংখ্যা হচ্ছে 2টি। প্রত্যেকে লিখে নাও 2টি। কটি বললাম? 2টি। এরপরের অ্যান্সার কি হবে? প্রথম 5টি অযুগ্ম সংখ্যার যৌগিক গড় কত? না প্রথম 5টি অযুগ্ম সংখ্যার যৌগিক গড়।
তাহলে দেখো প্রথম 5টি অযুগ্ম সংখ্যা কে কে, না 1,3, হচ্ছে গিয়ে 5, 7, 9, 1, 2, 3, 4, 5 এদেরকে যোগ করে কত দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ যদি করি তাহলে কত আসবে অ্যান্সার, 5, 8, 9, 9, 18, 18 আর সাথে যোগ করলে কত হয়, 18 আর সাথে যোগ করলে হয় 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার আসবে কত, না 5। তাহলে এদের গড় কত হয়ে যাবে, 25। ওকে, আশা রাখি প্রত্যেকে এত অবধি বুঝতে পেরে গেছো। প্রত্যেকে একটি চট জলদি তোমরা কি করে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, চট জলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাব আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। চলো এরপরে আমরা যাই নেক্সট প্রশ্নে, অর্থাৎ নেক্সট দাগে। আশা রাখি প্রত্যেকের ক্লাসটা ভালো লাগছে, শান্তিপূর্ণভাবে ক্লাস হচ্ছে, কোনো রকম কোনো ডিস্টার্বনেস নেই, ক্লাসের মধ্যে হইচই নেই, কারণ কেউ ক্লাসরুমে তো কেউ নেই, তো হইচই আসবে কোথা থেকে। তোমরা অনেক জায়গায় হয়তো পার্সোনালি তোমরা ম্যাথ টিউশন পড়ো বা বিভিন্ন জায়গায় কোচিংয়ে পড়তে যাও, তো সেখানে কিন্তু একটা হট্টগোলের ব্যাপার থাকে, আমার কাছেও হয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এমন একটা জায়গা যেখানে তুমি আর তোমার মোবাইল আর আমি মোবাইলের ভেতরে ছাড়া আর কিন্তু কেউ নেই, কেমন? তো এই জন্য বললাম যে কতটা সাইলেন্টলি ক্লাসটা হচ্ছে। দেখো এরপর সত্য মিথ্যা বলছে সমীর এবং আবির। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য আমরা সবার প্রথমে কি করবো, এদের মূলধনের অনুপাত বের করে নেবো। তাহলে 1500 কত করে নেবো, 1000। তাহলে 1000 যদি করি 0 0 0 কেটে গেল, 5 3 15, 5 গুণে 10, অর্থাৎ বেরিয়ে গেল কত, 3:2। 3:2 যদি বেরিয়ে যায়, একটু মন দিয়ে বুঝো, আমাকে সমীরের ক্ষতি, তাহলে মোট 1 বছর পর মোট ক্ষতি কত, 75 টাকা। তাহলে সমীরের ক্ষতি বের করতে বলেছে, তাহলে সমীরের ক্ষতির পরিমাণ কত হবে, না 75 ইন্টু সমীরের মূলধনের অনুপাত। তাহলে সমীরের মূলধন কত হবে, 3/5। এবার দুজনের যোগফল মানে 5 হয়েছে, তাহলে কত হবে 15। 15 যদি হয়, এবারে দেখো 15 যদি হয় তাহলে 15 3 কত হলো, 45। তাহলে দেখো এখানে 45 এর কথাই বলা হয়েছে, অর্থাৎ তার ক্ষতির পরিমাণ কত, না 45। তার মানে আমরা এটা কি লিখবো, না 1 এর দাগেরটা লিখবো সত্য। কি লিখবো, সত্য। এবারে আমরা 2 এর দাগের প্রশ্নে যাব। 2 এর দাগে যে প্রশ্নটা বলেছে, দেখো প্রত্যেকে বলেছে এর অনুবন্ধীকরণী কি হবে, না এর অনুবন্ধীকরণী কোনোভাবেই কিন্তু এটা হবে না। এর অনুবন্ধীকরণী কি হবে, এটাকে মিথ্যা করে দাও প্রত্যেকে, এটা হবে মিথ্যা, এটা প্রত্যেকেই তোমরা জানো, এটা আমি আর ডিটেলসে বিশ্লেষণ করছি না, এটা তোমরা মিথ্যা করে দাও, কেমন? এরপরে চলো নেক্সট, একটি বৃত্ত নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল যুগলে অধিক স্পর্শ অঙ্কন করা যায়, এটাকেও তোমরা কিন্তু করে দাও মিথ্যা, অধিক করা যায় না। এটা অলরেডি আমি একটা এর আগের কোনো একটা পার্টের ভিডিওতে এটা কিন্তু বিশ্লেষণ করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে সেখান থেকে কিন্তু দেখে নিও। ওকে, এরপরে দেখো বলেছে সাইন 12 ডিগ্রি এবং কস 78 ডিগ্রির সরলতম মান কি 1 হতে পারে। দেখো আমরা এটা বের করে দেখবো, কেমন? কি বলেছে আমাদেরকে, বলেছে সাইন 12, কত বলেছে, সাইন 12 ডিগ্রি বলেছে, আর কত বলেছে, কস 78 ডিগ্রি। তাহলে দেখো কস 78 ডিগ্রি, ভালো করে দেখবে। তাহলে দেখো সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি আমরা লিখতে পারি এটাকে। তাহলে কত, না সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে কত, না অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু কত, না 0। তাহলে আমাকে এখানে কি বলেছে 1, তার মানে এটা হয়ে যাবে কি, না এটা হয়ে যাবে মিথ্যা। তাহলে 4 এর দাগেরটা কিন্তু হয়ে গেল কি, না মিথ্যা। এরপর আমরা যাব পরবর্তী প্রশ্নে, বলছে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত, তাদের দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এত হবে। আমরা বের করে দেখে নিই। তাহলে দেখো আমাদের যে পরবর্তী প্রশ্নটা বলেছে, 2টি অর্ধগোলক বলেছে। আচ্ছা অর্ধগোলকের বক্র, এখানে কি বলবো, বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, না 4πr²। অর্ধগোলকের ক্ষেত্রে কি হবে, 2 হবে। তাহলে 2πr², এটা r1, 2πr² 2 কেটে দাও, পাই কেটে দাও, ইকুয়াল টু কত দেওয়া আছে, ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে, ভালো করে একটু তাকাও প্রত্যেকে, 4/9। তাহলে 4/9, তাহলে এখানে আমি r1/r2 তার হোল স্কয়ার ইকুয়াল টু বলতে পারি কি 4/9। তাহলে r1/r2 ইকুয়াল টু আমরা বলতে পারি কি 2/3। তাহলে 2/3 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। তাহলে এখানে কি 2/3 বলেছে, হ্যাঁ ইয়েস বলেছে, তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমাদের জন্য কি, না সত্য। প্রত্যেকে কিন্তু ভালো করে বুঝে নাও ব্যাপারটা কি হচ্ছে। এরপরে বলেছে 30, 35, 34, 36, 37, 38, 39, 40। তথ্যে যদি 35 না থাকলে মধ্যমা
বৃদ্ধি পায় কত? তাহলে আমাকে দুইবার মধ্যমা বের করতে হবে। তাহলে আমরা দুইবার কিন্তু মধ্যমা বের করব। তাহলে প্রথমবারে দেখো সংখ্যা কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, 8টা আছে। তাহলে দেখো মধ্যমা বের করার জন্য যে সূত্র লাগে তোমরা কিন্তু সেই সূত্র কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এখানে আমাদের কত হবে না 36 প্লাস 37 ডিভাইডেড বাই কত হবে না 2। আমরা যদি যোগ করি তাহলে কত হবে 6 6 12 একে 13, ওকে 6 6 12 একে 13 আর 6 একে 7 73 ডিভাইডেড বাই 2। আমরা যদি ভাগ করি কত হবে 3 দুগুণে 6, ওকে 3 দুগুণে কত হলো 6 আর 6 দুগুণে হয়ে যাবে 12 আর 5 দুগুণে হয়ে যাবে 10, অর্থাৎ 36.5। কিভাবে করলাম আমরা না দেখো 1 2 3 4 মানে 4তম পদ আর 5তম পদ হবে কিন্তু এর হচ্ছে মধ্যমা। এরপরে যদি 35টা না থাকে তখন শুধুমাত্র 35ই হয়ে যাবে। কি হয়ে যাবে 35 যদি না থাকে তাহলে 36টা হয়ে যাবে কি না তাদের মধ্যমা, ওকে 36 তার মধ্যমা। তাহলে এটা আর এটার মধ্যে ডিফারেন্স কত হবে না 36 - 5 - 36 মানে হয়ে যাবে কত 0.5। তাহলে 0.5ই অ্যান্সার আছে, তার মানে এটাও হয়ে যাবে আমাদের জন্য কি না সত্য। প্রত্যেকে আশা রাখি এতটা অবধি ক্লিয়ার ভাবে বুঝতে পেরে গেছো। এই পর্যন্ত তোমরা কিন্তু একটা ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে নাও, দেন আমরা কিন্তু চলে যাব পরবর্তী প্রশ্নে। তোমাদের যাদের ক্লাসগুলো খুব ভালো লাগছে এখনো পর্যন্ত যারা বুঝতে পারছো তারা প্রত্যেকে কিন্তু কি করবে না অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই আমাকে কিন্তু অসংখ্য ভালোবাসা দেবে। কেমন তোমাদের সাপোর্ট যত আসবে অর্থাৎ ভালোবাসা যত আসবে, হাইপ যত আসবে, লাইক যত আসবে, কমেন্ট যত আসবে, সাবস্ক্রাইব সংখ্যা যত বাড়বে তত তোমাদের জন্য ইউনিক ভিডিও। কিরকম ইউনিক? তোমাদের জন্য মাধ্যমিকের সাজেশনের ভিডিও, তোমাদের জন্য পার্টিকুলার দাগে ম্যাথের কোন দাগে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট, অর্থাৎ যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, করণী আর ভেদের মধ্যে কোনটা করবে এবং কোনটা করলে বেশি নাম্বার পাওয়া যাবে অর্থাৎ নাম্বার কাটার জায়গা থাকবে না এবং কোনটা থেকে 100% কমন পেতে পারো। আমি তোমাদেরকে লাস্ট মিনিটে যে এক্সট্রা উপপাদ্য হয় তাতে কিন্তু আমি তোমাদের জন্য হার্ডলি 5টা মাত্র উপপাদ্য তোমাদের জন্য সাজেস্ট করব প্রয়োগের জন্য, যেখান থেকে তোমাদের আশা রাখবো দুটো যদি কমন আসে সেটা তো তোমরা খুব লাকি, না হলে একটা তো তোমরা কমন পাবে। ওকে, তার সঙ্গে আমরা কিন্তু উপপাদ্য যেটা বলছি উপপাদ্য, সেই উপপাদ্য নিয়েও কিন্তু আলোচনা করব। এটা তোমরা প্রত্যেকে জানো উপপাদ্য কমন লাগানো খুবই সহজ। এরপরে চলো নেক্সট প্রশ্ন। 4 দাগের একে যে প্রশ্নটা বলেছে দেখো একটু মন দিয়ে প্রত্যেকে পড়বে, 6 মাসের অন্তর। তাহলে অন্তর বলে দিয়েছে মানে তোমরা বুঝতেই পারছো, তাহলে সুদের পর্ব থাকবে, সুদের পর্ব হয়ে যাবে কত 2। তাহলে আমরা ডাইরেক্ট করছি, তোমরা লিখে করবে a ইন্টু a সমানে p ইন্টু 1 প্লাস r বাই এখানে হয়ে যাবে কত, আমি ওটাকে x ধরি, কেমন x ডিভাইডেড বাই 100 ইন্টু n ইন্টু x, xটা কি সুদের পর্ব। তাহলে এখানে আমাকে কি বের করতে বলেছে a বের করতে বলেছে। a যদি আমাকে বের করতে বলে তাহলে বাকি সব কিছু দেওয়া আছে, তাহলে p এর মান কত না 1000, 1 প্লাস সুদের পর্ব কত না সুদের পর্ব হচ্ছে 2 ডিভাইডেড বাই 100 আর n কত, n বলে দিয়েছে 1 বছর, তার মানে সুদের পর্বটাই শুধু আমি লিখবো। দেখো এটাকে যদি কাটি হবে 5 আর এটাকে যদি কাটি আমি হবে 20, তাহলে 1000 এটা 20 যোগ করে দিলে কত হয়ে যাবে, 20 যোগ করে দিলে হবে 21 বাই 20 তার হোল স্কয়ার। তাহলে 1000 ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20 0 0 0 0 5 দুগুণে 10, এটা কাটবে ওই কিছু একটা অ্যান্সার কিন্তু তোমাদের বেরিয়ে যাবে। আমি আর ক্যালকুলেশনটা কমপ্লিট করলাম না, কমেন্ট করে জানিও তোমরা ক্যালকুলেশনের অ্যান্সারটা তোমাদের কত এসেছে। সঞ্চারী 400 টাকা এবং সৌরদীপ 300 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। ব্যবসায় সঞ্চারীর এত টাকা লাভ হলে সৌরদীপের লাভের পরিমাণ কত না, সৌরদীপের লাভের পরিমাণ আমরা ধরে নিলাম x টাকা। তাহলে মোট লাভ কত না x প্লাস 120 মোট লাভ এটা। তাহলে দেখো এদের মূলধনের অনুপাতে আমি যদি ডিভাইডেড করি তাহলে এদের মূলধনের অনুপাত কত হবে না, মূলধনের অনুপাত হবে 4:3 মানে 400 400 300 মানে হয়ে যাবে কত 4:3।
আর যদি 4:3 যদি হয়ে যায়, একটু ভালো করে তোমরা দেখবে, তাহলে আমরা কি লিখবো না মূলধনের অনুপাত, তাহলে 4/3 ইজ ইকুয়াল টু, দেখো 4 যেটা দেওয়া আছে একটু তাকাও প্রত্যেকে, 4 যেটা দেওয়া আছে সেটা কার দেওয়া আছে, সঞ্চারিত দেওয়া আছে, তাহলে সঞ্চারিতটা আমরা কত ধরলাম 120 ডিভাইডেড বাই x, তাহলে আমাদের 4x, তাহলে x এর ভ্যালু বের করবো, তাহলে x সমানে কত হয়ে যাবে না 120 ইন্টু 3 ডিভাইডেড বাই 4, যদি আমি কাটাকাটি করি কত হবে 30, তার মানে হয়ে যাবে কত 90, তারপরে 90 টাকা, কত টাকা 90 টাকা। কেমন? এরপর চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন যেটা বলেছে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে, প্রত্যেকে একটু মন দিয়ে বুঝবে। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন বলেছে x² প্লাস 8x প্লাস 15 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে সবার প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণের যে আইডিয়াল সমীকরণ আছে তাদের সঙ্গে যদি তুলনা করি, তাহলে a সমানে আমি পাবো 1, b সমানে পাবো আমি 8, আর c সমানে আমি পাবো কত না 15, পেলাম এটা। এরপরে তাকাও, এরপরে আমাকে প্রশ্ন বলেছে যদি দুটি বীজ আলফা বিটা হয় তাহলে আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে। তাহলে আমরা সবার প্রথমে আলফা প্লাস বিটা বের করে নেব। দুটি বীজের যোগফল সমানে কি মাইনাস বি ডিভাইডেড বাই এ, তাহলে মাইনাস বি ডিভাইডেড বাই এ, মাইনাস বি ডিভাইডেড বাই এ সমান হচ্ছে -8 হবে, কারণ এর মান কত 1। এরপরে দেখো আলফা ইন্টু বিটা যদি বলি তাহলে কত হবে সি বাই এ, কত হবে সি বাই এ, তাহলে সি এর মান কত 15 আর বাই এ মানে হচ্ছে 15ই হলো। এরপরে বলো আমরা আলফা প্লাস বিটাটা যদি হোল স্কোয়ার সমানে লিখি তাহলে কি লিখবো না আলফা, আচ্ছা সরি আলফা মাইনাস বিটা, যেহেতু মান বের করতে বলেছে তাহলে আমরা কি লিখবো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4ab, মানে 4 আলফা বি, আলফা বিটা আর কি। তাহলে আলফা প্লাস বিটার মান কত -8 তার হোল স্কোয়ার, আর 4ab মানে 4 এর মান কত না 15, কত 15, তাহলে 8 8 কত হয়ে যাবে 64 - 4 15 কত হবে 60, তার মানে অ্যান্সার কত বেরিয়ে যাবে, অ্যান্সার হলো 4, কার মান আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার মান। এটা দেখে অনেকে আবার এমসিকিউ দিয়ে যদি 4 অ্যান্সার থাকে আলফা মাইনাস বিটার মান তোমরা 4 লিখে চলে আসবে, ঠিক অপশনে 4 আছে, দেখার দরকার নেই আর, কিন্তু তোমাকে আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে, তার মানে কি হয়ে যাবে সমানে হয়ে যাবে √4, তার মানে অ্যান্সার হবে কত 2, অ্যান্সার কত হবে 2। কেমন? এরপর চলো নেক্সট প্রশ্নে, প্রত্যেকে এতটা পর্যন্ত একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে নাও, চলে গেছি, ওকে ডান। এরপরে চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে তোমরা একটু ভালো করে প্রশ্নগুলো একটু মন দিয়ে পড়বে, তারপরে কিন্তু যাবে প্রশ্নের উত্তরে, কেমন উত্তর বুঝে উত্তর করবে। এর আগে যেটা আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তরটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। দেখো পরের যে প্রশ্নটা বলেছে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, x² প্লাস y² ভেরিজেস টু x² মাইনাস y² হলে তোমাকে x ভেরিজেস টু y প্রমাণ করতে বলেছে। কি কোনো প্রয়োজন নেই, এখানে আমরা কি করব সবার প্রথমে ভেরিজেস চিহ্নটাকে উইথড্রল করব, তাহলে x² প্লাস y² ইকুয়াল টু k ইন্টু x² মাইনাস y² লিখবো। এরপরে কি এই পার্টটাকে এইখানে নিয়ে আসবো, গুণ আকারে আছে এটা, তাহলে এদিকে আসলে কি আকারে আসবে ভাগ আকারে আসবে, তাহলে x² প্লাস y² ডিভাইডেড বাই x² মাইনাস y² ইকুয়াল টু কি লিখবো আমরা কে। এরপর আমরা কি করব এটা যোগ ভাগ প্রয়োগ করব, যোগ ভাগ পদ্ধতি তোমরা প্রত্যেকে জানো, x² প্লাস y² প্লাস x² মাইনাস y² একবার, x² প্লাস y² মাইনাস x² প্লাস y² একবার, y কেটে গেল x কেটে গেল ইকুয়াল টু এদিকেও করব k প্লাস 1 আর k মাইনাস 1, এর নিচে কিছু না মানে 1 আছে, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে দেখো এখানে হলো কটা 2টা x, তাহলে 2টা x², এটা কয়টা y 2টা y, তাহলে এইটা সমান আমি লিখলাম k2, 2 2 কেটে দিলাম, তাহলে বলো x বাই y ইকুয়াল টু কি আমরা লিখতে পারি √k2, √k2 লিখতে পারি। তাহলে আবার দেখো আমরা লিখতে পারি কি x সমানে k2y, আর এটা যেহেতু ধ্রুবক আমরা ধ্রুবক উইথড্রল করলে কি হবে মাঝখানে চলে আসবে ভেরিজেস চিহ্ন, তাহলে এটা হয়ে গেল কি প্রমাণিত বা প্রুফ। এরপর চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন আমাদের যেটা বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। এই যে প্রশ্নটা বলেছে এই প্রশ্নটা করার পূর্বে আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা কিন্তু এর একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এরপরে দেখো নেক্সট যদি আমি প্রশ্নটার কথা বলি 5 দাগের প্রশ্নটা, তো 5 দাগের প্রশ্নের আমরা সবার প্রথমে কি বের করে নেব না এদের পরিসীমার অনুপাত বের করে নেব। তাহলে পরিসীমার অনুপাত কত হবে 20 বাই কত 20/16, তার মানে আমি যদি কাটাকাটি করি তাহলে 4 5 20 4 4 16, তাহলে এদের যে পরিসীমার অনুপাতটা হবে সেটা কি হবে না তাদের বাহুর অনুপাতের ইকুয়াল হবে 9/d, আমি বাহুটাকে 9d ধরলাম, তাহলে d সমান আমরা কি লিখতে পারবো d সমানে আমরা লিখতে পারবো d সমানে 9
ইন্টু 4 ডিভাইডেড বাই 5, তাহলে 4 9 কত হলো 36 ডিভাইডেড বাই 5, তাহলে 36 ডিভাইডেড বাই 5 কিন্তু হয়ে গেল কিন্তু রাইট অ্যান্সার। এরপরে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2a একক হলে দেখা হচ্ছে ত্রিভুজের উচ্চতা এত হবে। মন দিয়ে একটু বুঝবে প্রত্যেক। দেখো 6 দাগে যে প্রশ্নটা বলেছে এটা একটা কি না সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের এটা হচ্ছে কি উচ্চতা, তাহলে উচ্চতা সমবাহু ত্রিভুজকে উচ্চতা কি করবে, এটা 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 কি করবে, এটা মাঝখানে বিভক্ত করবে। তার মানে এটা যদি পুরোটা a হয়, পুরোটার ভ্যালু কত দেওয়া আছে না, পুরোটার ভ্যালু দেওয়া আছে 2a, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2a, তাহলে 2a যদি হয় তাহলে এটা শুধুমাত্র a হবে, তাহলে এটা কত, এটা হচ্ছে 2a। তাহলে বলো আমরা যদি বলি এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা কত, এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ স্কয়ার মানে 2a তার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখবো, এটাকে যদি h ধরি তাহলে h স্কয়ার প্লাস a স্কয়ার, আমাকে h বের করতে বলেছে, তাহলে h যদি আমি বলি তাহলে কত হবে 4, কত হবে না 4a স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার প্লাস a স্কয়ার হবে। তাহলে এটা যদি এদিকে আছে তাহলে কত হবে না h স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে না 3a স্কয়ার, কত হবে না 3a স্কয়ার। ওকে, তাহলে 3a স্কয়ার। ওকে, তাহলে 3a স্কয়ার যদি করি তাহলে h সমানে আমরা কি লিখবো না, h সমানে আমরা লিখবো রুট ওভার অফ 3a স্কয়ার, তাহলে একটা a যদি বেরিয়ে যায় তাহলে কি রইবে ভিতরে 3, তাহলে h এর ভ্যালু কত পেলাম, h সমানে পেলাম a রুট ওভার অফ 3, তাহলে a রুট ওভার অফ 3 কিন্তু হয়ে গেল এর রাইট অ্যান্সার। হয়ে গেছে, প্রত্যেকে চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। তো চলো, আশা রাখি প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আরো একবার বলি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। এরপর দেখো এর পরের যে প্রশ্নটা বলেছে, এই প্রশ্নটাও আমরা কিন্তু বারে করেছি, অনেকবার করেছি। কি বলেছে না, সাইন 5x প্লাস 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 5y প্লাস 28 ডিগ্রি। কেমন, এটাকে আমরা লিখতে পারবো কি, ভালো করে তাকাও তো, সাইন 5x প্লাস 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস 5, এটা কস না লিখে কি লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস 5y প্লাস 28 ডিগ্রি। এটা যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, সাইন যদি কেটে দিই তাহলে আমরা কি লিখতে পারবো, 5x প্লাস 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 5y মাইনাস 28। তাহলে যদি আমরা আবারও করি, ভালো করে তাকাও, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি লিখবো, 5x প্লাস 5y ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, মাইনাস কিন্তু 18 ডিগ্রি। ওকে, এত অবধি ভালো করে টুকেছো। আচ্ছা সরি, একটু মিস্টেক হয়েছে, এটা মাইনাস ছিল, এটা যদি মাইনাস হয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা লিখতে পারি 5x প্লাস y ইজ ইকুয়াল টু 90 থেকে কত বিয়োগ যাবে তখন, মাত্র 10, 80। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখবো না 80 ডিভাইডেড বাই 5, 80 ডিভাইডেড বাই 5। তোমার কি বের করতে বলেছে, তোমাকে x, এটা ভাজিত y নয়, x প্লাস ওয়াই হবে। আশা রাখি কোনো কারণবশত টাইপিং মিস্টেক হয়ে গেছে, তাহলে এখান থেকে তোমরা কিন্তু x প্লাস ওয়াই এর মানটা তোমরা কিন্তু বের করে নিতে পারবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইউনিক প্রশ্ন দিয়েছে, এই প্রথমবার কিন্তু আমরা পেজে পেলাম। বলেছে tan থিটা ইন্টু tan 2 থিটা, কত tan, কত tan 2 থিটা ইজ ইকুয়াল টু কত বলেছে 1। ভালো করে তাকাও একটু প্রত্যেকে, আমরা কি লিখতে পারি এটাকে, tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা। তাহলে 1 বাই যদি tan থিটা লিখি, এটা কি আমরা আবারও লিখতে পারি 2 tan থিটা ইকুয়াল টু cot থিটা। আচ্ছা, এটা কি আমরা লিখতে পারি tan 2 থিটা ইজ ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan কেটে গেল, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এই থিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 2 থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে বলো 3 থিটা ইকুয়াল টু কত পাবো, 90 ডিগ্রি। তাহলে থিটা সমানে কত পাবো, 30 ডিগ্রি। এত অবধি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। এরপর দেখো আমাকে বের করতে বলেছে cos 2 থিটার মান, তাহলে cos 2 থিটা মানে কত না cos 2 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে কত না cos 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে কত 1/2, তার মানে হাফ হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। ওকে, আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। প্রত্যেকে একটু চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাব আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 10 দাগের প্রশ্নে। 10 দাগের প্রশ্নটা দেখো, প্রত্যেকে একটু ভালো করে পড়বে। প্রশ্ন আমি বারে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, অঙ্ক করার পূর্বে প্রত্যেকে একবার ভালো করে প্রশ্নগুলোকে পড়বে। ওকে,
এরপরে দেখো খুবই একটি ভালো প্রশ্ন দিয়েছে, এর একটু আগেই একটু পূর্বেই আমরা কিন্তু এর কিন্তু প্রশ্নটা অ্যান্সার করেছি। সমকোণী চৌপলের প্রশ্ন দিয়েছে, সেই আয়তঘনের যে অঙ্কটা করলাম অ্যাজ ইট ইজ ওরকমই হবে। তাহলে দেখো এই যে প্রশ্নটা বলেছে পি কি বলে দিয়েছে, পি বলে দিয়েছে 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আমি এ প্লাস বি প্লাস সি কে কি ধরে নিলাম, এটা ধরে নিলাম আমরা হচ্ছে তার বাহু, প্রত্যেকটা যে বাহু আছে অর্থাৎ উচ্চতা বাহু সবগুলো ধরে নিলাম আমরা। ওকে, এরপরে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আর কি। এরপরে হচ্ছে যদি কর্ণকে ডি বলা হয় তাহলে ডি হচ্ছে তাদের কর্ণ, তাহলে কর্ণের দৈর্ঘ্য, তাহলে ডি সমান আমরা একটু আগে লিখেছিলাম কি না রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর আমরা এস সমানে কি লিখেছিলাম, আমরা এস সমানে লিখেছিলাম এটা ডি স্কয়ার করে দাও, তাহলে ডি স্কয়ার করলে এটা কি লিখবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এস সমানে আমরা কি লিখবো, না এস সমান হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এরপর আমরা কিন্তু এর মান বসাবো, কোথায় মান বসাবো না দেখো বলেছে পি স্কয়ার ডিভাইডেড বাই ডি স্কয়ার প্লাস 5। এখানে যদি আমরা মান বসাই প্রত্যেকটা ভালো করে তাকাও, তাহলে পি এর মান কত না পি এর মান হচ্ছে 4, তাহলে 4 4 হয়ে গেল 16, 16 এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। আর নিচটা কি হয়ে গেল না নিচটা হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। আচ্ছা ভালো করে দেখো তো এটা কার সূত্র, এই সূত্রটাই হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার না, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। এটা কেটে দাও, তাহলে অ্যান্সার কত বের হলো 16। এটাই ছিল কিন্তু রাইট হ্যান্ড সাইডে, হয়ে গেল কিন্তু প্রমাণ। আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরে গেছো, চট জলদি কিন্তু এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেন যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। ওকে, পরবর্তী যে প্রশ্নটি বলেছে স্ক্রিনশট আশা রাখি প্রত্যেকে নিয়ে নিয়েছো। একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে? এই প্রশ্নটা আমরা অনেকবার করেছি। তাহলে v1 ইকুয়াল টু আমরা কি লিখবো 1/3 পাই r স্কয়ার h, v2 ইকুয়াল টু কি না 1/3 পাই ব্যাসার্ধ দ্বিগুণ করলে 2r তার হোল স্কয়ার ইনটু উচ্চতা দ্বিগুণ করলে 2h। এরপরে দেখো 1/3 পাই 2 দুগুণে 4r স্কয়ার ইনটু 2h, 2 আর 4টাকে আগের দিকে লিখে দাও 8, 1/3 পাই r স্কয়ার h। ওকে, এইটার মানেই তো এইটা রে বাবা। তাহলে আমরা কি বলতে পারি কি v2 ইকুয়াল টু 8 ইনটু v1, তার মানে কগুণ হয়ে গেল 8 গুণ। তোমরা আশা রাখি বুঝতে পেরে গেছো, এটা হয়ে যাবে কিন্তু 8 গুণ। এরপরে বলেছে কোনো একটি রাশির তথ্যের যৌগিক গড় 44 এবং মধ্যমা যদি 45 হয় তাহলে সংখ্যাগুরু মান কত হবে? তাহলে কত হবে আমরা কিভাবে বের করবো না, এর জন্য একটা কিন্তু সূত্র আছে, তোমরা কিন্তু এটা চট জলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা কিন্তু চলে যাব নেক্সট প্রশ্নে। তাহলে এর যে সূত্রটা আছে সেটা কি না 3 মধ্যমা ওকে প্লাস 2 ইন্টু হচ্ছে তোমাদের কি না যৌগিক গড়। এটা হলো গিয়ে কি না এটা হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু, ডাইরেক্টলি নয় নিয়ারলি ইকুয়াল টু। আমরা কি বলতে পারি না নিয়ারলি ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু এটা সংখ্যাগুরু মান। তাহলে এখানে 3 ইন্টু মধ্যমার মান কত দেওয়া আছে, মধ্যমা দেওয়া আছে 45 আর প্লাস 2 ইন্টু কত হয়ে যাবে না হয়ে যাবে 44। এখান থেকে তোমরা কিন্তু এর যে মানটা আছে, তো এখান থেকে কিন্তু এর যে মানটা আছে সেই মানটা তোমরা কিন্তু এখান থেকে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। তো আশা রাখবো তোমরা কিন্তু ক্যালকুলেটটা করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে যে এই অ্যান্সারটা কিন্তু কি হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই আশা রাখবো কমেন্ট করবে, সাথে লিখবে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা দেখছো। যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করোনি লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। অবশ্যই আমি মোটিভেট হব এবং তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো পরে দেখা হচ্ছে আরো একটি বেস্ট কোনো একটা ভৌত বিজ্ঞান বা ম্যাথ বা কোনো একটা সাজেশনের ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই সমাপ্ত। প্রত্যেকে সুস্থ থাকবে, প্রত্যেকে ভালো থাকবে।